ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নবম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচনের 7 দিন আগেই তফসিল ঘোষণা হবে। 2025-এর 31 অক্টোবর পর্যন্ত হওয়া ভোটারদেরও চূড়ান্ত তালিকায় যুক্ত করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর সংশোধিত অধ্যাদেশ চূড়ান্ত করার পাশাপাশি এর সঙ্গে সমন্বয় রেখে আচরণবিধি চূড়ান্ত করতে নির্বাচন কমিশনের এই সভা। বৃহস্পতিবারের বৈঠকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 ঠিক করা হলেও বাকি থাকে আরপিও চূড়ান্তের কাজ। এ নিয়ে আলোচনা চলবে বলেও জানান নির্বাচন কমিশনার। বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে এবার নতুন করে যুক্ত হয়েছে কিছু বিধান। এই আচরণ বিধিটা শুধুমাত্র কিন্তু প্রার্থী এবং দলের জন্য, কিন্তু এই এআই এর ব্যবহার তো এদের বাইরেও লোকজন করবে। অনেক এনটিটি আছে যারা এটা করবে, শুধু তো রাজনৈতিক দল আর প্রার্থীরা করবে না, দেশ থেকে করবে, দেশের বাইরে থেকে করবে। তো সেইগুলো প্রতিহত করার জন্য আমরা একটা কমিটি ফর্ম করেছি ইতিমধ্যে। অনলাইন নিবন্ধন ও পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটদান পদ্ধতি চূড়ান্ত করে ইসি। একই পদ্ধতিতে নেওয়া হবে দেশের জরুরি সেবাদাতা কর্মী ও কারাগারে থাকা মানুষের ভোট। প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট, এবং সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার সেই সিম্বলগুলো থাকবে, যাতে করে আমরা এই ট্রাভেল টাইমটা কমাতে পারি। এই রেজিস্ট্রেশন প্রসেসে একটু সময় লাগবে, বিধায় এটা আমরা আগে থেকে শুরু করব। এখানে আনুমানিক 3 সপ্তাহ সময় দেওয়া হবে। বিশ্বব্যাপী আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা যেন স্বাচ্ছন্দ্যে এটাতে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন ভোট দেওয়ার জন্য। নির্বাচনের 7 দিন আগে তফসিল দেওয়া হবে বলেও জানান মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে, আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। খুব জরুরি না হলে নির্বাচনে ইন্টারনেট সেবাসহ ডিজিটাল কোনো প্ল্যাটফর্ম সীমিত করবে না কমিশন। তবে ভোটের সময় উড়ানো যাবে না ড্রোন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, 5 আগস্ট এই সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়ের কাজ। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সকালে সচিবালয়ে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। পরে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের কাজ শুরু হয়েছে। এখন থেকে সরকারের প্রধান কাজ হচ্ছে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন। অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব, এছাড়াও দুইটা বড় দায়িত্ব। প্রশ্নের জবাবে জানান, সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচন অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে চায় বলে জানান প্রেস সচিব। আমরা সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যতদিন না এটা ওদের বিষয়, ওদের লিডারশিপদের যে ট্রায়ালটা হচ্ছে সেটা যতক্ষণ না কনক্লুড হয়। প্রেস সচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকার গত বছরের 8 আগস্ট দায়িত্ব নেয়ার পর থেকে চলতি বছরের 31 জুলাই পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে মোট 315টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে 247টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। স্বাধীনতার পর এটা যে কোনো সরকারের জন্য রেকর্ড। সেটার উপরে যে নির্দেশ দেওয়া হয়েছিল। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে বর্তমান কমিশন নিয়ে আস্থার সংকটে কিছু রাজনৈতিক দল। বিএনপি বর্তমান কমিশনের অধীনে নির্বাচন করতে চাইলেও অনাস্থা রয়েছে এনসিপির। এদিকে জামায়াতে ইসলামীও রয়েছে সংশয়ে। বর্তমান কমিশনকে পর্যবেক্ষণের পরেই সিদ্ধান্ত নেবে দলটি।
আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও নির্বাচনের প্রস্তুতি নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশন নিয়ে মতপার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। 5 আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর যে কমিশন গঠিত হয়েছে তাতেই আস্থা রাখতে চায় বিএনপি। যারা এই নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলছেন তারা বর্তমান সরকারকে অস্বীকার করছে বলে দাবি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। যে সরকার এই নির্বাচন কমিশন গঠন করেছে সেই সরকারের সেই সিদ্ধান্তকে তারা অমান্য করলো, অথচ তখন তারা সেই সরকারের অংশ ছিল। এখনো ঘুরিয়ে ফিরিয়ে তারাই সেই সরকারের অংশ আছে। বর্তমান নির্বাচন কমিশন নিয়ে সংশয় রয়েছে জামায়াতে ইসলামের। এই কমিশনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান দলটির নীতি নির্ধারকরা। অন্যদিকে নির্বাচন কমিশনের উপর অনাস্থার কথা জানালেন নবগঠিত দল এনসিপি। আমরা নির্বাচন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণ করছি, তাদেরকে পরামর্শ আমরা দিচ্ছি। আশা করছি যে তারা তাদের নিরপেক্ষতা বজায় রেখে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার সমস্ত ব্যবস্থাপনা নেবে। এই নির্বাচন কমিশনের প্রতি যে আমাদের আস্থা নাই, এটা আমরা প্রত্যেকটা সময়ই সুস্পষ্টভাবে জানিয়েছি। আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যারা ছিলেন তারা তখনই জানিয়েছিলেন সংবাদ সম্মেলন করে যে এই নির্বাচন কমিশন যে গঠন হয়েছে আমরা এটা মানি না। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, আসন বিন্যাস ও প্রবাসীদের ভোটের সুযোগ নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টার চিঠি পেয়ে প্রস্তুতির গতি বাড়িয়েছে নির্বাচন কমিশন। বিএনপি এই কমিশনের উপর আস্থা রাখলেও অনাস্থা এনসিপির, আর জামায়াতে ইসলামীও রয়েছে সংশয়ে। তবে এমন মতপার্থক্যের মাঝে একটি গ্রহণযোগ্য নির্বাচন কতটুকু সম্ভব তা সময়ের প্রশ্ন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটের জন্য ইসির কাছে অন্তর্বর্তী সরকারের চিঠির অপেক্ষায় ছিল গোটা জাতি। এটি অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সমমনার সব রাজনৈতিক দলকে নিয়েই বিএনপি ভোটে যাবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার গুলশানে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ইসিতে চিঠিও পাঠিয়েছে সরকার। জনগণ ও রাজনৈতিক দলের মতামতকে প্রাধান্য দিয়ে ফেব্রুয়ারিতে ভোটের আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। এই চিঠিটা হলো গত 1 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন অফিসিয়ালি এই চিঠি পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল, সারা জাতি অপেক্ষা করছিল, আমরা অপেক্ষা করছিলাম। সমমনা সব দলকে নিয়ে বিএনপি ভোটে যাবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আগামী দিনের যে রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই সেই রাষ্ট্রে কোনো রকমের বড় রকমের বিভেদ না থাকে, জাতীয় ঐক্যটা থাকে, সেই জন্য আমরা সবার সাথে আলোচনা করব। এবং আমরা মনে করি বাংলাদেশের সবচাইতে বড় উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির এটা একটা দায়িত্ব। অন্তর্বর্তী সরকার গত 1 বছরে জনগণের সব প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। এই বর্ষপূর্তিতে আসলে সরকারের কার্যক্রমের মূল্যায়নের জন্য যথেষ্ট সময়, কম সময় নয়। এই হিসাবে যদি আমাকে নিরপেক্ষ এবং নির্মোহ মূল্যায়ন করতে বলেন তাহলে আমি বলবো যে সরকারের কাছে আমরা আরো বেশি কিছু আশা করেছিলাম, এই জাতি আরো অনেক বেশি আশা করেছিল। এবারের নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের পাশাপাশি জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ। উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনসিপি নেতাদের কক্সবাজার সফর বা কোনো দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক হওয়া স্বাভাবিক, তবে তা গণমাধ্যমকে না জানিয়ে লুকোচুরি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত স্কুলটির সহকারী মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহরিন চৌধুরী ও মাসুমা বেগমরা ছাত্রদের বাঁচাতে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। এ সময় রমজানের আগে নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার হলে দেশে স্বচ্ছতা এবং সকল ধরনের ষড়যন্ত্র কমে যাবে। চেহারাগুলো আমাদের চোখের সামনে, তাদের মুখমণ্ডল আমাদের
এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছে, আপনারা যেতেই পারেন, অসুবিধা কিছু নেই। সেখানে যদি কোনো কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা যদি হওয়ার যদি প্রোগ্রাম থাকে, সেটা হতেই পারে। কিন্তু মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে। জনগণ চায় এই যারা গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে। নির্বাচিত সরকারের হাতে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব না ছেড়ে দিয়ে আইনি ভিত্তি দিয়ে নির্বাচন দেওয়ার দাবি জামায়াতে ইসলামীর। বিকেলে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার 3টি উপায় আছে উল্লেখ করে মিয়া গোলাম পরোয়ার বলেন, সনদ যদি এখনই বাস্তবায়ন না হয় আরেকটি ফ্যাসিবাদ তৈরি হবে। তাই নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি দেওয়ার দাবি তার। এ সময় জুলাই ঘোষণাপত্র নিয়ে সমালোচনা করে তিনি বলেন, এটি অসম্পূর্ণ, গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। এই ঘোষণাপত্রে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ত্যাগের প্রতিফলন নেই বলেও মন্তব্য করেন তিনি। এত সংস্কার, এত রিফর্ম, এত কমিশন, বাবারে সেটা তো ইলেকশনের আগে এটা কার্যকরী করেই না একটা নিরপেক্ষ ইলেকশন হবে। এখন আপনি যদি বলেন না এইটা এখন এই ইলেকশন হবে না, ইলেকশন হবে 2 বছর পরে, যারা আসবে তারা এটা করবে, তার অর্থ কি হলো? যে লাউ সেই কদু। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ঘোষণা সহ 5 দফা সংস্কারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে দাবি জানান সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি। বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস ব্যতীত অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাকে কেউ আর বিশ্বাস করেন না। অধ্যাপক ইউনুসকে তার উপদেষ্টারা অভ্যুত্থানের ভয় দেখাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এনসিপিকে তারা আন্দোলনের প্রতিনিধি বানিয়েছেন। এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালু করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। বলেন, যে দলই ক্ষমতায় আসবে তাদের 72-এর সংবিধান বাতিল করতে হবে এবং প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। আমরা পুলিশের সংস্কার চেয়েছি, আমরা জুডিশিয়াল রিফর্মের কথা বলেছি, আমরা নির্বাচন কমিশনের যে বর্তমান প্যাটার্ন এইটা ভেঙে দেওয়ার কথা বলেছি। বাকশাল হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে এবং জুলাইয়ের সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে। দুর্নীতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেফতার করে ডিবি। তিনি সহ 5 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানিতে দুদকের আইনজীবী বলেন, সরকারের 4 কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা। বিশ্ববিদ্যালয়ে বিশেষ উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, স্বজনপ্রীতি, ভর্তি বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, গভীর রাতে ক্লাস নেওয়া সহ নানা অভিযোগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লার বিরুদ্ধে। প্রকল্পে দুর্নীতির অভিযোগে গত 18 জুন কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সে মামলায় বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয় তাকে। বিকেলে আদালতে তুললে দুদকের আইনজীবী বলেন, প্রকল্পের নকশা বদল, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই 30 কোটি টাকার বেশি মূল্যের চুক্তি, ঠিকাদারকে ঋণ দেওয়ার সুপারিশ করে 4 কোটি টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্তরা। ঠিকাদারদেরকে আপনার অবৈধভাবে সুবিধা দেওয়ার জন্য উনি বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন। এছাড়া হলো আপনার বিভিন্ন বিল থেকে, ঠিকাদারদের বিল থেকে কর্তন করে তিনি কিছু টাকা করে সেটা ব্যাংকে আপনার হলো এফডিআর করেছেন, যেটা তিনি করতে পারেন। এছাড়া আরও একাধিক ওনার বিরুদ্ধে হলো ডিটেলস, এগুলো সবগুলো ডকুমেন্টারি এভিডেন্স হিসাবে আছে তার বিরুদ্ধে অভিযোগ। নিজেকে নির্দোষ দাবি করে কলিমুল্লাহ আদালতে বলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য দিনে 18 ঘন্টা কাজ করতেন। ভর্তি বাণিজ্য বন্ধ করায় তাকে ফাঁসানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ওনার জামিন দেওয়ার সম্ভব না বিধায় বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে এবং ওনাকে ডিভিশনের আদেশ দিয়েছেন এবং বলেছেন যে যদি কোনো মেডিসিন দরকার হয় সেটাও যেন সরবরাহ করা হয়, সেই আদেশও বিজ্ঞ আদালত দিবেন মর্মে জানিয়েছেন। এছাড়া দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 5 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিন 5 দিনের রিমান্ডে। ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে বিচারক রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এই দম্পতির বিরুদ্ধে কার্যক্রম স্থগিত, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের প্রশিক্ষণ দিয়ে নাশকতার চেষ্টায় অভিযোগ রয়েছে।
প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহর আদালতে তুলে সুমাইয়া জাফরিনের 7 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। ভাটারা থানার 13 জুলাই করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বুধবার তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আদালতে উপস্থাপন করে মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেছি যে মাননীয় আদালত, এই আসামি হচ্ছে মূল পরিকল্পনাকারীর স্ত্রী এবং তিনি সমস্ত ডাটা কালেকশন করেছেন। 8 জুলাই রাজধানীর বসুন্ধরার KB কনভেনশন হলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ আসে মেজর সাদিকুলের বিরুদ্ধে। তার স্ত্রী সুমাইয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে হল ভাড়া করেন বলে উল্লেখ করা হয় মামলার এজাহারে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, উভয় পক্ষের বক্তব্য শুনে উনি জামিন নামঞ্জুর করেছেন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজকের যে আদেশ হয়েছে সেই আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। উনি একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন, উনি সেটা বলেছিলেন এবং এই ঘটনার সাথে ঘটনাটা কি ঘটেছিল এবং সেটা উনি জানেন না। মেজর সাদিকুলের বিরুদ্ধে ফেসবুকে সমালোচনার জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তাদের তদন্ত চলছে। আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। মেজর সাদিকুলের কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ISPR। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 বছর ঢাকা মেডিকেলের মর্গে থাকা জুলাই গণ অভ্যুত্থানে নিহত 6 জনকে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। জুলাইয়ের আন্দোলনের পর 7 আগস্ট থেকে 14 আগস্টের মধ্যে লাশগুলো ঢাকা মেডিকেলে আসে। ফরেনসিক বিভাগ জানিয়েছে তাদের মধ্যে একজনের শরীরে শর্ট গানের গুলি রয়েছে। গণ অভ্যুত্থানের পর রাজধানীর যাত্রাবাড়ি, শাহবাগ এবং পল্টন থেকে এক নারীসহ 6 জনের মরদেহ আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর 1 বছর রাখা হয় মর্গের হিমঘরে, কিন্তু এই 6 মরদেহের খোঁজে আসেনি কেউই। আদালতের নির্দেশে বৃহস্পতিবার মরদেহগুলো আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের দাফন করা হয় জুরাইন কবরস্থানে। মরদেহ হস্তান্তর শেষে ফরেনসিক বিভাগের প্রধান জানান, নিহতদের বয়স আনুমানিক 25 থেকে 30 বছরের মধ্যে। এদের একজনের মৃত্যু হয়েছে শর্টগানের গুলিতে, বাকি 5 জনকে ভোঁতা অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। মর্গে এসেছিল 7 তারিখ থেকে 14 তারিখের ভিতরে, গত অগাস্টের 7 থেকে 14। তো যথাযথ প্রক্রিয়া আমরা ময়নাতদন্ত সম্পন্ন করেছি। করার পর ডেড বডিগুলি আমরা ডিএনএ, যেহেতু আননোন ছিল, আমরা ডিএনএর আলামত সংগ্রহ করেছি, সেগুলি ডিএনএ অ্যানালাইসিস করা হয়েছে, রিপোর্টও চলে আসছে। আজকে আমরা সেই ডেড বডিগুলি আবার পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা ওনারা করেছেন। পুলিশ জানিয়েছে কবরস্থানে প্রত্যেক মরদেহের সিরিয়াল অনুযায়ী নম্বর থাকবে। ভবিষ্যতে যদি কারোর সঙ্গে ডিএনএ নমুনা মিলে যায় তবে স্বজনের কাছে দিয়ে দেওয়া হবে। তাদের হাতের অবস্থা খারাপ থাকায় ফিঙ্গারপ্রিন্ট সম্ভব হয়নি। এ কারণে তাদের জাতীয় পরিচয়পত্র শনাক্ত সম্ভব হয়নি বলেও জানায় পুলিশ। এই লাশগুলো প্রত্যেকটাই আমরা নাম্বার দিয়ে সিরিয়াল দেওয়া আছে। এগুলো যেখানে কবরস্থ করা হবে সেখানে এগুলোর সিরিয়াল থাকবে, প্ল্যাকার্ড থাকবে, যাতে ভবিষ্যতে যদি কেউ এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে, যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায় তখন আমরা সেই লাশগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো আর কি। অজ্ঞাত 6টি মরদেহের মধ্যে 3টি যাত্রাবাড়ি থানার, 1টি পল্টন থানার ও 2টি শাহবাগ থানার। মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা রয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থপাচার মামলায় ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার জিকে শামীমকে 10 বছরের সাজা থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আব্দুল মবিন ও বিচারপতি জাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। ক্যাসিনো বিরোধী অভিযানে 2019 সালের সেপ্টেম্বরে নিকেতনের বাসা থেকে গ্রেপ্তার করা হয় আলোচিত সাবেক যুবলীগ নেতা ও ঠিকাদার জিকে শামীমকে। আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় নগদ 1,81,00,000 টাকা, 9,000 মার্কিন ডলার, 165,27,00,000 টাকার এফডিআর, 8টি আগ্নেয়াস্ত্র ও বিদেশি মদ। পরে তার বিরুদ্ধে অর্থপাচার, মাদক ও অস্ত্র আইনে সহ বিভিন্ন মামলা করা হয়।
এর মধ্যে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অর্থ পাচারের অভিযোগে 2023 সালে ঢাকার একটি আদালত জিকে শামীমকে 10 বছর এবং অপর 7 দেহরক্ষীকে 4 বছর করে কারাদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার তাদের খালাস দেয় হাইকোর্ট। গোলাম কিবরিয়া শামীম তার যে আপিল তিনি দায়ের করেছিলেন সেই আপিলটি অ্যালাউ করেছে মহামান্য হাইকোর্ট ডিভিশন। এই অ্যালাউর অর্থ হলো যে আসলে তার 10 বছরের সাজার যে আর্লিয়ার যে স্পেশাল জাজের যে রায় সেটি সেট অ্যাসাইড হয়ে গেল, বাতিল হয়ে গেল। জিকে শামীমের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও জানিয়েছেন তার আইনজীবী। ওনার অ্যান্টি করাপশন কমিশনের ওনার একটা মামলা রয়েছে 5 বছর সামথিং সাজার জন্য। সেটা আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনের সেই সাজার বিরুদ্ধেও আমরা আপিল করেছি এবং সেই আপিলটা অ্যাডমিট হয়ে আছে। আপিল অ্যাডমিট এবং ওনার যে ফাইন ছিল ফাইনটা স্টে হয়ে আছে। আইনজীবীরা জানান ঠিকাদার শামীমের বাসায় পাওয়া নগদ টাকা অবৈধ বলে প্রমাণিত হয়নি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানহীন মেডিকেল কলেজ থেকে পাশ করা চিকিৎসক সারা জীবন রোগীর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, তাই এসব মেডিকেল কলেজে ছাত্র ভর্তি বন্ধ করা হবে বলে জানিয়েছেন বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। এছাড়া চিকিৎসকদের অনৈতিক সুবিধা দেয়া ওষুধ প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে মেন্টু রোডের আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরে স্বাস্থ্য খাতের অর্জন এবং ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত 1 বছরে নানা কর্মকাণ্ডের বিষয়ে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আর স্বাস্থ্য ব্যবস্থায় 10টি সংকটের কথা তুলে ধরেন বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। বলেন, এখনো হাসপাতালগুলোতে জরুরি অনেক মেশিন ও যন্ত্রপাতি নষ্ট। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানতে অনেক সময় দেরি হয়, যার সমাধানে ডিজিটাল ডিভাইসের কাজ চলমান। কোনো মেশিন নষ্ট হলে স্বয়ংক্রিয় উপায়ে জানান দেবে মন্ত্রণালয়ের সার্ভারে। যেখানে মেধাশক্তি নিয়োগে গুরুত্ব দেওয়া হয় না, দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রক্রিয়া উপেক্ষিত থাকে, এটাই প্রধান রোগ আমরা মনে করি 1 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে অতিরিক্ত কেন্দ্রীভূত একটি স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে ঢাকার বাইরে সুযোগ, সম্পদ, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নেই বললেই চলে। বিশেষায়ন নির্ভর চিকিৎসা ও প্রাথমিক সেবার উপেক্ষা। চেষ্টা করছি আমাদের নতুন করে কিছু ডাক্তারকে আমরা বিভিন্ন জায়গায় দীর্ঘমেয়াদী 3 বছরের প্রশিক্ষণ, স্বল্পমেয়াদী প্রশিক্ষণ, বাইরের ডাক্তারকে এনে হাতে কলমে এখানে শেখানো, এগুলো করে আমাদের একটা সক্ষমতার লিভার প্রতিস্থাপনে আমরা করব। ইনশাল্লাহ আমরা যদি এই কাজে সক্ষম হই তাহলে আমাদের মানুষকে আর বাইরে যেতে হবে না। 7 বছর পর অবশেষে হাইকোর্ট খারিজ করে দিল আলোকচিত্রী ডক্টর শহীদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা। আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে শহীদুল আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। এর আগে 2024 সালের 4 নভেম্বর এই মামলার তদন্ত কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় 2018 সালের 5 আগস্ট শহীদুল আলমকে বাসা থেকে তুলে নেওয়া হয়। এরপর উস্কানিমূলক মিথ্যা প্রচারণার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে 6 আগস্ট রিমান্ডে নেয় পুলিশ। প্রায় 3.5 মাস কারাগারে থাকার পর 21 নভেম্বর জামিনে মুক্তি পান আলোকচিত্রী শহীদুল আলম। যেই সকল অভিযোগ আমার বিরুদ্ধে ছিল তার কোনোটাই সরকার প্রমাণ করতে পারেনি, দেখাতে পারেনি। তা সত্ত্বেও আমাকে 5 বার বেল নাকচ করা হয়, 6 বারের বেল দেওয়া হয়, কিন্তু তারপরে আজকে 7 বছর পরে অবশেষে এই কেসটা খারিজ করা হলো। 1 বছরেও জুলাই গণহত্যা ও গুম খুনের বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। তাদের দাবি, বিচার দ্রুত করতে গুম কমিশনের পাশাপাশি একটি ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠন করা জরুরি। সেই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে রাজনৈতিক দল এবং সরকারকে আন্তরিক হবার দাবি জানিয়েছেন তারা। জাতীয় গুম কমিশনের কাছে এ পর্যন্ত অভিযোগ জমা হয়েছে 1676টি। এর মধ্যে 758টি গুম হত্যার ঘটনা পর্যালোচনা করছে কমিশন, যা গেল বছরের 5 আগস্টের আগে সব ঘটনা নিয়ে।
তবে এর বাইরেও বেশ কিছু অভিযোগ নথিভুক্ত হয়নি। সেই সাথে ২৪-এর ৫ আগস্টের আগ পর্যন্ত কিছু গুম ও হত্যার অভিযোগ তালিকার বাইরে রয়ে গেছে। তাই গুম কমিশনের পাশাপাশি একটি ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের দাবিতে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি। সেখানে ১৫ বছরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, জুলাই হত্যা ও গুম নিয়ে গেল ১ বছরে বিচার কাজে দৃশ্যমান অগ্রগতি নেই। সরকার যতদিন ক্ষমতায় আছে জানি না, তার পরবর্তীতে যে ক্ষমতায় আসবে অন্তপক্ষে এই গুম খুন এই জুলাই শহীদ হয়েছে অন্তপক্ষে ওই পরিবারগুলোর পাশে যেন থাকে। আমরা দেখেছি যে ক্রিমিনালাইজেশন অফ দি আর্ম ফোর্সেস, এইটার বিষয়টা আমরা আজ পর্যন্ত অনেকগুলো রিফর্ম কমিশন হয়েছে, ৬টা, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের যেটা মেরুদণ্ড, সেটাকে যে নষ্ট করা হয়েছে সেটার ব্যাপারে আমরা আজ পর্যন্ত কোনো অ্যাকশন নিতে পারি নাই। অবিলম্বে একটি কমিশন গঠন করুন এবং একটি তহবিল গঠন করে উদ্যোগ গ্রহণ করুন এবং এই পরিমাণে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করুন যাতে আর তাদের অন্তত অর্থনৈতিক বিষয় বাকি জীবন টেনশন করতে না হয়। আলোচনায় উঠে আসে রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। 15 বছরে এবং ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে বিএনপি। ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে গণতান্ত্রিক বাংলাদেশে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, আমাদের নেতা জনাব তারেক রহমান কথা দিয়েছেন, ওনারা আমরাও কথা দিচ্ছি, বিএনপি সর্বোচ্চ আন্তরিকতার ভাবে সবচেয়ে বেশি যতটা সম্ভব ইনশাআল্লাহ শহীদদের পাশে দাঁড়াবে। নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য ভিকটিমদের নিয়ে খেলা না করেন এবং এই জিনিস এই সংস্কৃতির থেকে আমাদের সরে যেতে হবে এবং সত্যিকার অর্থে একটা ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি যদি না আসে তাহলে কিন্তু এই পরিবর্তনগুলি হবে না। আলোচনায় বক্তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে একনায়ক শাসকদের গণহত্যার বিচারকে সহজ ও বিশ্বাসযোগ্য করতে সেখানে ট্রুথ কমিশন বা জনগণের ট্রাইব্যুনাল গঠন করা হয়। বাংলাদেশেও এই কমিশন গঠন করার দাবি জানান তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।